কথা বলতে বলতে ওদের ক্লাসরুমে চলে যায়। জিমিন, পাপ্পা মামা ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। তুই এত কেন টেনশন করছিস? আমি আছি তো নাকি? না রে জিমিন, টেনশন করি না, তবে আজ মনটা অস্থির হয়ে আছে, কিছু ভালো লাগছে না। আমারও মনটা ভালো না, আজ ভার্সিটিতে আসতে চাইনি, মামুনি জোর করে পাঠিয়ে দিল। দু বোন নিজেদের মধ্যে কথা বলতেছিল, এরই মাঝে জিমিনের ফোন বেজে উঠল। জিমিন ব্যাগ থেকে ফোনটা বের করে, তখন ফোনের স্ক্রিনে মাম্মা নামটি ভেসে ওঠে। সেটা দেখে তে বলে, মাম্মা? মাম্মা কেন কল দিবে তোকে এখন? সে তো জানে তুই এখন ভার্সিটিতেই আছিস। তে জিমিনের বুকটা হঠাৎই কেন যেন কেঁপে ওঠে। জিমিন কলটা রিসিভ করে। জিমিন হ্যালো বলার আগেই ওপাশ থেকে কান্না মাখা গলা ভেসে আসে। জিমিন, মামুনি, তোর পাপা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, আমি কি করব বুঝতে পারছি না, আমি তাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, তুই একটু আসতে পারবি তাড়াতাড়ি? জিমিনের হাত পা কাঁপছে, গলা থেকে কোনো কথাই বের হচ্ছে না। জিমিন, কি হয়েছে? তুই কথা বলছিস না কেন? মাম্মা কি বলেছে, বলবি তো আমাকে? পাপ্পা নাকি অসুস্থ হয়ে পড়েছে, মাম্মা তাকে হসপিটালে নিয়ে যাচ্ছে। তে কথাটা শোনার পরেই যেন মনে হচ্ছে ওর মাথাটা দুলছে, চারপাশে সবকিছু ঘুরছে, চোখের সামনে সব অন্ধকার দেখছে। তে নিজেকে আর সামনে রাখতে পারলো না, সেন্সলেস হয়ে যায়। পড়ে যেতে নিলেই জিমিন ধরার আগে জঙ্কুক ধরে ফেলে। জঙ্কুকের ফোনেও কল আসে, নামজুনজিন হসপিটালে যাচ্ছে। জিহব সাহেবের এমন অবস্থা শুনে দুবাই তে জিমিনের কাছে চলে আসে। ওরা দুবাই যা ভেবেছিল তাই হলো। জঙ্কুক সাথে সাথেই তেকে কোলে তুলে নেয়। সুগা জিমিনের হাত ধরে নিয়ে এসে গাড়িতে বসিয়ে দেয়। সুগা গাড়ি ড্রাইভ করছে, জিমিন সুগার পাশের সিটে বসে কান্না করছে। জিমিনের অবস্থাও ভালো না। জঙ্কুক তের মুখে পানি ছিটিয়ে দিচ্ছে আর বলছে, তে এই তে চোখ খুলো তে, এই তে কথা বলো, তাকাও আমার দিকে তে, কথা বলো এই তে। জঙ্কুক তের জ্ঞান ফেরানোর জন্য ট্রাই করছে। প্রায় 10 মিনিট পর তের জ্ঞান ফিরে। তে আস্তে আস্তে করে চোখ মেলে তাকায়, আস্তে আস্তে করে উঠে বসে। তারপরে হঠাৎ বলতে শুরু করে, পাপা, আমার পাপা কই? আমি পাপার কাছে যাব, আমাকে পাপার কাছে নিয়ে যাও, আমি পাপার কাছে যাব। এই বলেই তে কান্না করতে শুরু করে। এদিকে জঙ্কুক সান্ত্বনা দেওয়ার ট্রাই করছে। প্রায় 20 মিনিটের মধ্যেই ওরা হসপিটালে চলে আসে। এইদিকে আয়ু, জিন, নামজুন আইসিইউর সামনে দাঁড়িয়েছিল। আয়ুকে জিন সান্ত্বনা দিচ্ছে। আয়ু অনেক ভেঙে পড়েছে। এরই মাঝে তেজিমিন আয়ুর কাছে চলে আসে। দু বোন এসেই আয়ুকে জড়িয়ে ধরে আর বলে, মাম্মা, পাপার কি হয়েছে? মাম্মা বলো না, মাম্মা পাপা ঠিক হয়ে যাবে তো? মাম্মা কথা বলছো না কেন? বলো না কি হয়েছে। মাম্মা আমাকে বলো, পাপ্পার কি হয়েছে? সকালেও তো আমি সুস্থ দেখে এসেছিলাম, তাহলে এসব কি করে হলো? মাম্মা বলো না, বলছো না কেন? মাম্মা বলো। মামুনি, 6 মাস আগে তোমার পাপ্পার হার্টে প্রবলেম ধরা পড়েছিল, তাই তো 2 মাস আমরা দেশের বাইরে ছিলাম তোমাদের পাপ্পার ট্রিটমেন্টের জন্য। ওখানে ডক্টর কিছু মেডিসিন দিয়েছিল আর বলেছিল 3 মাস পরে সার্জারি করবে, তবে তোমাদের পাপা তোমাদের ছাড়া 3 মাস থাকতে পারবে না, তাই দেশে চলে আসে। আয়ু আর কথা বলতে পারছে না, কান্নায় ভেঙে পড়ে। তখন তে আবারও বলে, আর পরে কি হলো মাম্মা? তুমি আমাদের কেন বললে না পাপার এই অবস্থা? কেন বললে না, কেন বললে না? আমি তোমাদের বলতে চেয়েছিলাম মামুনি, কিন্তু তোমাদের পাপা আমাকে নিষেধ করেছিল তোমাদের নাম বলতে। তবে 1 মাস আগে আবার যাবার কথা ছিল বাইরে, সে যেতে চাচ্ছিল না, কারণ তার যদি কিছু হয়ে যায় তাহলে তোমাদেরকে দেখবে, এই ভেবে যাচ্ছিল না। আর বলতো সে নাকি এখন সুস্থ হয়ে গেছে। আমিও ভেবেছিলাম হয়তো মেডিসিনের জন্য এখন ভালো আছে। মামুনি, তুমি আগে কেন বললে না? যদি আগে বলতে তাহলে এমনটা হতো না, আজ পাপা সুস্থ থাকতো। তেজিমিন অনেক ভেঙে পড়ে। আয়ুর অবস্থাও খারাপ। নামজুন, জিন, জঙ্কুক, সুগা ওরাও বুঝতে পারছে না কি বলবে, ওদের কি বলে সান্ত্বনা দিবে। এরই মাঝে আইসিইউ থেকে ডক্টর বেরিয়ে আসে। আয়ু, তেজিমিন ডক্টরের কাছে চলে আসে। ওদের পিছে পিছে সবাই চলে আসে। তখন তে বলে, কি অবস্থা আমার পাপ্পার? আমার পাপা সুস্থ হয়ে যাবে তো আঙ্কেল? আমার পাপ্পাকে সুস্থ করে দেন না। পাপা, আমার পাপ্পা কখন সুস্থ হয়ে যাবে? প্লিজ আপনারা কান্নাকাটি করবেন না, আল্লাহকে ডাকেন। আর পেশেন্টকে ঠিক সময় নিয়ে এসেছেন, আর একটু লেট হলে আমরা তাকে বাঁচাতে পারতাম না। তবে এই মুহূর্তে তার হার্ট সার্জারি করতে পারবো না, আগামীকাল তার হার্ট সার্জারি হবে। আঙ্কেল, আমি কি আমার পাপ্পার সাথে একটু দেখা করতে পারি আঙ্কেল? সরি মামনি, আজ হবে না, পেশেন্ট এখন ঘুমাচ্ছেন, আমি তাকে ঘুমের ইনজেকশন দিয়েছি। আর কাল সকালে সবাই দেখা করতে পারবেন, আজকে কেউ পারবেন না।
ডক্টর আঙ্কেল, যেভাবে হোক আমার বাবাকে সুস্থ করে দিন প্লিজ আঙ্কেল, আমার বাবাকে সুস্থ করে দিন। মামনি, আমরা যথাযথ চেষ্টা করব। তোমরা আল্লাহকে ডাকো, তার জন্য দোয়া করো, আর কান্নাকাটি করো না। আর নামজন সাহেব, আপনি আমার কেবিনে আসেন তো একটু। নামজুন সাহেব ডক্টরের সাথে চলে যায়। জিন, জঙ্কুক, সুগা মিলে ওদেরকে একটু শান্ত করে। রাত অনেক বাজে, তবে কেউ বাসায় যেতে চাচ্ছে না। জিন নামজুনও থাকতে চেয়েছিল, তবে জঙ্কুক তাদেরকে বাসায় পাঠিয়ে দিয়ে জঙ্কুক আর সুগা থেকে যায় হসপিটালে। জঙ্কুক থেকে একটু বারান্দায় নিয়ে আসে ফ্রেশ করার জন্য। দুজন একটা সোফায় বসে আছে। তে জঙ্কুকের কাঁধে মাথা রাখে। তখন জঙ্কুক বলে, তে তুমি টেনশন করো না, বাবা ঠিক হয়ে যাবে, তার জন্য দোয়া করো, আল্লাহ সব ঠিক করে দিবেন। জানো জঙ্কুক, জন্মের পর মাকে দেখিনি। আমাদের 8 বছর বয়সে বাবা মারা যায়। আমার বাবা মা বলতে মাম্মা আর পাপাকেই পেয়েছি। কখনো মনে হয়নি যে আমরা এতিম, কখনো বুঝতে দেয়নি যে আমরা তাদের সন্তান না। আর একটা সত্যি কথা কি জানো, আমাদের জন্য তারা কখনো সন্তান নেয়নি। তাহলে ভেবে দেখো আমাদের জন্য তারা কতটা ত্যাগ করেছে। তে আমি বুঝতে পেরেছি সে তোমাদের কতটা ভালোবাসে। তবে হয়েছে, আর কিছু তোমাকে বলতে হবে না, এখন একটু ঘুমানোর চেষ্টা করো। এ কথা বলতে বলতেই জঙ্কুকের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যায়। সকাল 9টা বাজে। সবাই আইসিইউর সামনে দাঁড়িয়ে আছে। সবাই একে একে দেখা করতে আসে জিহপের সাথে। তে ভেতরে আসে জিহপ সাহেবকে একটু দেখার জন্য। জিহপ সাহেব একটু মাথা জাগিয়ে তেকে দেখে। তে কান্না করতে চাচ্ছে না, তারপরেও ওর চোখে পানি এসে যায়। তে মামুনি, আমার কাছে এসো। তে আস্তে আস্তে তার পাপার কাছে যায়, আলতো করে জিহপ সাহেবের হাতটা ধরে। তে মামুনি, জঙ্কুক কোথায়? ওকে একটু ডাকো। তো তো তোমার কিছু লাগবে বাবা? আমাকে বলো, আমি এনে দিচ্ছি। না, আমার কিছু লাগবে না মামুনি, তুমি শুধু একটু জঙ্কুককে ডেকে দাও। তে এই কথা শুনে সাথে সাথে জঙ্কুককে ডেকে নিয়ে আসে। তে জঙ্কুক দুজনই জেব সাহেবের কাছে দাঁড়িয়ে আছে। তখন জঙ্কুক বলে, বাবা আপনার কিছু লাগবে? আপনার কি কোথাও অসুবিধা হচ্ছে? এহব সাহেব জঙ্কুকের হাত ধরে আর তের হাত নিয়ে জঙ্কুকের হাতের উপর রাখে আর বলে, জঙ্কুক বাবা, তুমি তের খেয়াল রেখো, ওর হাত কখনো চেরো না, আর জিমিনকে একটু দেখে রেখো। পাপা, এসব তুমি কি বলছো? তুমি সুস্থ হয়ে যাবে, চিন্তা করো না পাপা, সব ঠিক হয়ে যাবে। এরই মাঝে ডক্টর চলে আসে। অপারেশন থিয়েটারে নেওয়ার সময় হয়ে গেছে। জিহবকে নিয়ে যাওয়া হয়। সেটা দেখে তে আবারও সেন্সলেস হয়ে পড়ে। আরও কেটে গেল 2টি মাস। জঙ্কুক সুগার এক্সাম শেষ, তারা এখন অফিসে জয়েন করেছে। তে জিমিন ভার্সিটিতে যাচ্ছে, পাশাপাশি জিমিন নিজেদের বিজনেস সামলাচ্ছে। তে মাঝে মাঝে জিমিনকে অফিসিয়াল কাজে হেল্প করে। ভালোই কাটছে তাদের দৈনন্দিন জীবন। চলো দেখে আসি জিমিনদের বাড়িতে কি হচ্ছে। জিমিন ড্রয়িং রুমে বসে টিভি দেখতেছিল। এরই মাঝে জিহব সাহেব চলে আসে। হ্যাঁ আর মীরা, জিহব বেঁচে আছে, এখন মোটামুটি সুস্থ আছে। জিমিন মামুনি, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ পাপা বলো, আমি শুনছি। জিমিন টিভির দিক থেকে চোখ সরিয়ে জিহবের দিকে তাকায়। তখন জিহব সাহেব আবারও বলল, জিমিন মামুনি, তোমার জন্য একটা বিয়ের প্রস্তাব এসেছে। ছেলে আমার খুবই পছন্দ হয়েছে, চাচ্ছি তোমার বিয়েটা সেই ছেলের সাথেই দিয়ে দিতে। এখন জানতে চাচ্ছি তোমার কি কাউকে পছন্দ আছে? থাকলে আমাকে বলতে পারো। জিমিনের মুখটা কালো হয়ে যায় আর মনে মনে বলে, পাপা আমি যাকে পছন্দ করি সে অন্য কাউকে পছন্দ করে, সে কথা বলে লাভ কি? কি হলো মামুনি, কিছু বলছো না যে? তুমি কি কাউকে পছন্দ করো? না পাপা, আমি কাউকে পছন্দ করি না। কিন্তু পাপা, আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাচ্ছি না। না মামুনি, তোমার এই আবদারটা আমি রাখতে পারবো না। আমি বেঁচে থাকতে থাকতে তোমার বিয়েটা দিয়ে দিতে চাই। এরপরে আবার কি হয় বলা তো যায় না। পাপা, তুমি এসব কি বলছো? তুমি বেঁচে থাকতে থাকতে মানে? মামুনি, আমার বয়স হয়ে গেছে, পরে কি হয় তা কি আর বলা যায়? যেহেতু তোমার কাউকে পছন্দ নাই, এখন তুমি বলো রাজি কিনা। জিমিন কিছুক্ষণ মাথা নিচু করে চুপ করে থাকে, কিছু একটা ভেবে তারপরে বলে, পাপা, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। তোমার পছন্দ মানেই আমার পছন্দ। এই কথা বলেই জিমিন ওখান থেকে উঠে যায়। তখন জিহব সাহেব পিছন থেকে বলে, কি হলো মামুনি, কোথায় যাচ্ছ? ছেলের সম্পর্কে কিছু জানবে না? না পাপা, আমার শুনতে হবে না। তুমি যেটা করবে আমার ভালোর জন্যই করবে, সেটা আমি জানি। জিমিনের কথা শুনে জিহব সাহেব খুব খুশি হন। আজ জিমিনের হলুদ সন্ধ্যা ছিল, কিন্তু তে আসতে পারেনি। জঙ্কুক বলেছে তারা নাকি বরপক্ষ হয়ে আসবে। তেকে তো একা কখনোই ছাড়বে না জঙ্কুক। আর এইদিকে ইওনো হলো কনেপক্ষ, সে জিমিনের বিয়ের দায়িত্ব নিয়েছে। আজ বিয়ের দিন,
বরযাত্রী এসে গেছে। তে নিচে সবার সাথে কথা বলে জিমিনের কাছে চলে আসে। বাহ, আমার বোনটাকে তো আজ অনেক সুন্দর লাগছে। মজা করিস না তো, তুই আগে কেন আসিসনি? আরে আরে, আমি মজা কেন করব? তুই তো জানিস তো জঙ্কুক ভাইয়া কেমন, সে আসতে দেয়নি, তাই তো আসতে পারিনি। পাপা কেন এত তাড়াতাড়ি আমার বিয়েটা দিল বল? আমি তো এত তাড়াতাড়ি বিয়েটা করতে চাচ্ছিলাম না। বোন আমার, মন খারাপ করিস না, পাপা যেটা করে আমাদের ভালোর জন্যই করে, তাই না? শোন, তোর বরটাকে না আজকে দেখতে খুব সুন্দর লাগছে, বর সাজে খুবই হ্যান্ডসাম লাগছে। তে জিমিন নিজেদের মধ্যে কথা বলতেছিল। চলো দেখে আসি নিচে কি হচ্ছে। কাজী সাহেব, আজ এখানে একটা বিয়ে হবে না, আজ এখানে 3টি বিয়ে হবে, আপনি বিয়ে পড়াতে শুরু করুন। জঙ্কুকের মুখে এমন কথা শুনে সবাই তো অবাক, আর বলে এখানে 3টি বিয়ে হবে মানে? অঙ্কুক বাবা, কি বলছো তুমি? আজ তো শুধু জিমিনের বিয়ে, 3টে বিয়ে এখানে কিভাবে হবে? আর কাদেরই বা বিয়ে হবে? হ্যাঁ বাবা, এখানে আজ 3টি বিয়ে হবে। আমি আজ আবারও তেকে বিয়ে করতে চাই, সাথে ইওনোর বিয়েটাও হবে। জঙ্কুকের মুখে এমন কথা শুনে ইওনো তো পুরাই অবাক। এই শালা কি বলছে, আমার বিয়ে হবে মানে? এরই মাঝে জঙ্কুক ইওনোর হাত টেনে এনে সোফায় বসিয়ে দেয়। জঙ্কুক ফোন বের করে তেকে কল দিয়ে নিচে আসতে বলে। জঙ্কুকের কল পেয়ে তে নিচে আসতে শুরু করে, তবে তে একা আসছে না, তের সাথে আরো 2টো বউ আসে। এদিকে সবাই তো অবাক, 3জনকে একসাথে আসতে দেখে। সব থেকে অবাক হয় ইওনো। ইওনো তো অবাক হয়ে সেই দিকেই তাকিয়ে থাকে। অবাক হয়ে তাকিয়ে থেকে লাভ নেই, একটু পরে তোরই বউ হবে। এটা কি করে সম্ভব জঙ্কুক? ও এখানে? হ্যাঁ ইওনো, ও এখানে। ওর বাবা মা ওকে জোর করে বিয়ে দিচ্ছিল, তাই ও পালিয়ে এসেছে। এত সময় নষ্ট করা যাবে না, কাজী সাহেব আপনি বিয়ে পড়াতে শুরু করেন। ইওনোর বাসর রাত। জেনি ইওনোর রুমে বসে আছে। জেনি একটু নার্ভাস, বিয়েটা হঠাৎই হয়ে গেছে। ইওনোকে ও কি বলবে? জেনির ভাবনার মাঝেই ইওনো রুমে চলে আসে। দরজা খোলার শব্দ শুনে জেনি বিছানা থেকে নেমে দাঁড়ায়। ইওনো দরজা লাগিয়ে পিছনে ফিরে তাকায়। ইওনো জেনিকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কি বলবে বুঝতে পারছে না। শুধু ইওনোর এমন হচ্ছে না, জেনিরও সেম অবস্থা। ওরা কি দিয়ে কথা শুরু করবে সেটাই বুঝতে পারছে না। জেনি, আমি তোমাকে কিছু বলতে চাই। কথাটা দুজনেই একসাথেই বলে ওঠে, আবার দুজনেই চুপ হয়ে যায়। জেনি, তুমি আগে বলো, তুমি আমাকে কি বলতে চাও? না ইওনো, তুমি আগে বলো। আচ্ছা, আমি বলছি, আসলে আমাদের বিয়েটা হঠাৎই হয়ে গেছে, বুঝতে পারছি না কি বলে শুরু করব। তবে আগে একটা কথা জানতে চাই, তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো জেনি? ইওনোর কথা শুনে জেনি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কি হলো জেনি, কিছু বলছো না কেন? হ্যাঁ ইওনো, আমি তোমাকে ভালোবাসি, এখন থেকে না, আরো 2 বছর আগে থেকে। আমি ভেবেছিলাম তুমি আমাকে পছন্দ করো না, তাই কখনো বলা হয়নি। এই বলেই জেনি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এদিকে ইওনো একটা মুচকি হাসি দিয়ে জেনিকে বলে, তা এখন কি করে জানলে? আর বিয়ে থেকে পালালে বা কেন? আসলে আমি থেকে কল করেছিলাম, আর ওকে আমার মনের কথাগুলো বলি, সাথে বিয়ের কথাও বলে দেই। তখন তে আমাকে বলে যে তুমি নাকি আমাকে ভালোবাসো। তখন কি করব বুঝতে পারছিলাম না, না পেরে পালিয়ে তের কাছে চলে আসি। এরপরে কি হলো সেটা তো তুমি ভালো করেই জানো। জেনির কথা শুনে ইওনো জেনির কাছে আসে আর জড়িয়ে ধরে বলে, পাগলি মেয়ে একটা, আগে কেন বলনি? আমি তো সেই 4 বছর ধরেই তোমাকে ভালোবাসি। আমি কেন বলবো? তুমিও তো বলনি যে তুমি আমাকে ভালোবাসো। আমি তো বুঝতে পারিনি যে এই অহংকারী মেয়েটাই আমাকে ভালোবাসে। ইস, আমি মোটেও অহংকারী না, তুমি অহংকারী। তা না হলে তুমি আমাকে বলে দিতে যে তুমি আমাকে ভালোবাসো। তাহলে ম্যাডাম, আপনি বলতে চাচ্ছেন আমার সব ভুল? তাই নয় তো কি? আচ্ছা, মানলাম সব ভুল আমার, তবে আজকের রাতটা তো ভুল করা যাবে না, কি বলো? যাহ দুষ্টু। এই কথা বলেই জেনি ইওনোকে হালকা একটু ধাক্কা দেয়। তখন ইওনো জেনির কানের কাছে মুখ নিয়ে বলে, আমি দুষ্টু? এবার দেখবে দুষ্টু কত প্রকার ও কে কে। এই বলেই ইওনো জেনিকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। এরা দুষ্টুমি করতে থাক। চলো আমরা ঘুরে আসি সুগা জিমিনের বাসর ঘর থেকে। এইদিকে জিমিন ফুল দিয়ে সাজানো রুমে বসে আছে, সাথে রাগে ফুলছে আর বিড়বিড় করে বলছে, সাদা বিলাইয়ের বাচ্চা অন্য কাউকে ভালোবাসে, আর বিয়ে করেছে কিনা আমাকে। আসুক আজকে, তার খবর আছে। জিমিন এইসব নিয়ে ভাবতেছিল। জিমিনের ভাবনার মাঝেই শুনতে পায় তে, জঙ্কুক আর সুগার গলা। টাকা নিয়ে জঙ্কুক ঝামেলা করছে, সে রুম সাজিয়ে দিয়েছে আর সুগা কিনা টাকা দিচ্ছে না। সব ঝামেলা শেষ করে সুগার রুমে আসে। সরি বউ, রুমে আসতে একটু লেট হলো। তোমার বন্ধুলা ভাই দুটোই হারে বজ্জাত, টাকা না নিয়ে ছাড়লই না। তাদের কথা পরে শুনবো, আগে বলেন আমাকে কেন বিয়ে করলেন? আপনি তো অন্য কাউকে ভালোবাসেন, তাই না? কি বলো বউ এসব?
আমি অন্য কাউকে কেন ভালোবাসতে যাব? সেদিন যে বললেন আপনি কাউকে ভালোবাসেন, সেটা কি ছিল? ও, বউ আমার সেই কথা ধরে বসে আছে, তাই বুঝি আমাকে এতদিন ইগনোর করা? তাই নয় তো কি, আপনি অন্য মেয়েদেরকে ভালোবাসবেন আর আমি আপনার পিছনে পিছনে ঘুরবো? আমি তো জানতামই না আপনার সাথে আমার বিয়ে হয়েছে। যদি জানতাম তাহলে আমি বিয়েই করতাম না। এত রাগ আমার উপরে বউ? রাগ করবো না তো কি করব? আপনি জানেন কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি? আপনি আসলে পরে আমি এই কথাগুলো জিজ্ঞাসা করব। এতক্ষণ আপনি কোথায় ছিলেন? আসলে বউ, আজ আমাদের সাথে ইওনো জেনির বিয়ে হয়েছে, তো ওদেরও তো হঠাৎ বিয়ে হয়েছে, তাই ওদের বাসায় বুঝিয়ে দিয়ে আসতে গিয়েছিলাম আমি আর জঙ্কুক। তোমার সাথে তাই আর দেখা হয়নি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এখন বলেন, আপনি অন্য কাউকে ভালোবাসেন, তো আমাকে কেন বিয়ে করলেন? এই প্রশ্নের উত্তর তোমার চাই, তাই না জিমিন? তুমি দেখবে আমি কাকে ভালোবাসি, দেখতে চাও? সুগার মুখে এমন কথা শুনে জিমিনের মুখটা কালো হয়ে যায়, মাথা নিচু করে ফেলে। তখন সুগার জিমিনের পিছনে এসে দাঁড়িয়ে জিমিনকে ঘুরিয়ে তাকাতে বলে, আর সাথে বলে, সামনে তাকিয়ে দেখো জিমিন, আমি ওই মেয়েটাকে ভালোবাসি, খুব ভালোবাসি জিমিন, খুব ভালোবাসি। জিমিন মেয়েটাকে দেখার জন্য মাথা তোলে। জিমিন তখন আয়নায় দুজনকে দেখতে পায় পাশাপাশি দাঁড়ানো। জিমিন বুঝতে পারছে না সুগা ওকে কি দেখাচ্ছে। ওই আয়নায় যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, সেই মেয়েটাকে আমি ভালোবাসি আজ 6টি মাস ধরে। তুমি এটা জানো আমার ভালোবাসার মানুষের সাথে আমার বিয়ে আরো 4 মাস আগে ঠিক হয়েছিল? কথা শুনে জিমিনের চোখ বড় বড় হয়ে যায়। আয়না থেকে চোখ সরিয়ে সুগার দিকে তাকায়। জিমিনের চোখে পানি চলে আসে। এত কিছু জিমিন জানতো না। ও তো ভেবেছিল সুগা অন্য কাউকে ভালোবাসে। এরই মাঝে সুগা হাঁটু গিরে বসে, একটা ডায়মন্ডের রিং সামনে এগিয়ে ধরে আর বলে, আমি তোমাকে ভালোবাসি জিমিন, আমি সারাটা জীবন তোমার সাথেই কাটাতে চাই। তুমি কি থাকবে আমার সাথে সারা জীবন? জিমিন রিংটা পরে নেয় আর বলে, আমিও তোমাকে ভালোবাসি সুগা, সারাটা জীবন তোমার সাথে কাটাতে চাই আমি। সুগা উঠে জিমিনকে জড়িয়ে ধরে আর বলে, বউ, আজ তো আমাদের বাসর রাত, সারা রাত কি এভাবে দাঁড়িয়েই কাটিয়ে দিবে? একটু আদর সোহাগ করতে দিবে না নাকি? পাজি একটা, কি বলছেন? আপনার এসব বলতে লজ্জা করে না? বউয়ের সামনে লজ্জা শরম কিসের? তাহলে তো মধু না খেয়ে সারা জীবন উপোস থাকতে হবে। বাবা, এটা আমি পারবো না, এখন আমার মধু লাগবে। সুগার সময় নষ্ট করে না, জিমিনের ঠোঁটের মধু খেতে শুরু করে। এরা দুজন এইদিকে মধু খেতে থাকুক, চলো আমরা অন্যদিকে ঘুরে আসি। এইদিকে জঙ্কুক রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। তের কাজ শেষই হচ্ছে না। এই 4 মাসে পাকা গিন্নি হয়ে গেছে তে। জঙ্কুক এখন বিরক্ত হচ্ছে। ধুর, এখন কেমন না লাগে, কয়বার ডেকে আসলাম তারপরও আসে না। একবার আসুক, আজ না আসার মজা বুঝিয়ে দিব। জঙ্কুক রেগে রুমে চলে যায়। তে প্রায় 10 মিনিট পরে আসে, তবে জঙ্কুককে কোথাও দেখতে পায় না। জঙ্কুককে কোথাও না পেয়ে রুমে চলে আসে, তবে রুমটা অন্ধকার। তে সেটা দেখে একটু আশ্চর্য হয় আর মনে মনে বলে, রুম তো অন্ধকার, তার মানে জঙ্কুক রুমেও নেই, তাহলে গেল কোথায়? মনে মনে এই কথা বলতে বলতেই তে রুমের লাইট অন করে দেয়। সেখানেই থমকে যায়। নানা রঙের ফুল দিয়ে রুমটা সাজানো, বেডটা অনেক সুন্দর করে সাজানো। তে আরো অবাক হয় জঙ্কুককে বিছানায় শুয়ে থাকতে দেখে। তে সেটা দেখে মিটিমিটি হাসতে থাকে আর ড্রেসিং টেবিলের কাছে এগিয়ে যায় আর জোরে জোরে বলতে থাকে, আমি জানতাম বউ বাসর ঘরে বরের জন্য অপেক্ষা করে, তবে আমার বেলায় উল্টো, বর বউয়ের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। তবে জঙ্কুকের কোনো সারা শব্দ নেই। তখন তে আবারও বলে, যাক বাবা, সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে মনে হয়। তে কথা বলতে বলতে গায়ের গহনাগুলো ড্রেসিং টেবিলের উপরে খুলে রাখে। ঘুমিয়ে পড়েছে, ভালোই হয়েছে। আমি এখন রুমে শাড়িটা চেঞ্জ করতে পারবো, ওয়াশরুমে আর যেতে হবে না। এরই মাঝে তেকে কেউ হ্যাসকা টান দিয়ে তার কোলের উপরে বসায়, গলায় একটা কামড় বসিয়ে দিয়ে বলে, আমি ঘুমালে তোমার ভালো হয় তাই না? তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করেছিলাম তুমি জানো? আর আমি তোমাকে কতবার ডেকে এসেছি, আসোনি কেন? তার শাস্তি তো তোমাকে পেতেই হবে জান। জঙ্কুক তেকে বিছানায় শুয়ে দিয়ে তের বুকে মুখ ডুবিয়ে দেয়। অন্যদিকে তের আঙুলে একটা রিং পরিয়ে দেয় জঙ্কুক। তে হাতটা উপরে তুলে দেখে আর জঙ্কুককে বলে, এটা কখন আনলে জঙ্কুক? আহা, আস্তে জঙ্কুক, আস্তে। এসব কথা পরে বলবো তে, আজ আমাদের ফার্স্ট নাইট। আগে তোমাকে শাস্তি দেই যাতে আমি ডাকলেই সাথে সাথে চলে আসো। কিসের ফার্স্ট নাইট? কতবার ফার্স্ট নাইট হবে? তুমি আবার কেন বলছো? ফার্স্ট নাইট তো আমাদের কবেই গেছে, আমরা কি? তোমার আর আমার লাইফের কোনো সেকেন্ড কোনো নাইট নেই, প্রত্যেকটা নাইটই হবে আমাদের ফার্স্ট নাইট জান। 4 বছর পর তে রান্না করতে ব্যস্ত। জঙ্কুক অফিসে আছে।
জিন নামজুন তাদের নাতিকে নিয়ে ব্যস্ত আছে। এদিকে জিমিন সুগা ইয়নমিন দেশের বাইরে আছে, মানে জিমিন তার শ্বশুর শাশুড়ির সাথে আমেরিকাতে আছে, তবে আজ বাংলাদেশে আসবে। তাই তো তেদের বাসায় রান্নায় ধুম পড়েছে। দুপুর 2টার দিকে জঙ্কুক জিমিনদের এয়ারপোর্ট থেকে নিয়ে আসে। হ্যাঁ আর মীরা, তে আর জিমিনের ছেলে হয়েছে। ছেলেদের বয়স 2 বছর হয়ে গেছে। তে জঙ্কুকের ছেলে তেকুক আর জিমিন সুগার ছেলে ইয়নমিন। প্রায় 1 বছর পরে সবাই একসাথেই হয়েছে, তাই সবাই একসাথেই লাঞ্চ করতে বসেছে। জিহব আয়ু ওরাও এই বাসাতেই এসেছে। এরই মাঝে তের ফোনে একটা কল চলে আসে। তে কথাটা শেষ করে কলটা কেটে দেয় আর সবাইকে উদ্দেশ্য করে বলে, এই তোমরা শুনেছো জেনি নাকি টুইন বেবি হয়েছে? তাই নাকি তে? তাহলে চল না আমরা দেখে আসি। খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা সবাই মিলে হসপিটালে চলে যায়। তোরা সবাই এসেছিস, আমি খুব খুশি হয়েছে। আমরা অনেক বছর পরে সবাই একসাথে হলাম। হ্যাঁ ইয়োনো, আমরা সবাই এসেছি তোর বেবিদের দেখতে। মাশাআল্লাহ, অনেক কিউট হয়েছে। নাম কি রেখেছিস ওদের? হ্যাঁ তেজিমিন, ওরা দেখতে কিছুটা তোমাদের মতনই হয়েছে। ওদের নাম চিনি আর মিনি। যাই বলিস তে, আমরা আমাদের ছেলেদের বৌমা পেয়ে গেছি। হ্যাঁ রে জিমি, তুই ঠিকই বলেছিস। চিনি হবে আমার ছেলের বউ আর মিনি হবে তোর ছেলের বউ। তের কথা শুনে সবাই একসাথে হেসে ওঠে। হ্যাপি এন্ডিং। আর মীরা, স্টোরিটা এখানেই শেষ। তবে সবাই কমেন্ট করে জানাবে এই স্টোরিটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তো আমি আরও স্টোরি দিব, আর যদি ভালো না লাগে তাহলে ভেবে দেখব। এবার এটা নির্ভর করছে তোমাদের উপরে। তোমরা লাইক আর কমেন্টের মাধ্যমেই আমাকে বুঝিয়ে দিবে যে তোমাদের আরও স্টোরি চাই কিনা এরকমের।